প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা, কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবরোধে মানুষের ভোগান্তি, হাসিনা রেহানাদের 4 বাগান বাড়ি। দৈনিক সমকাল, সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদেরও অনিয়ম, আশ্বাস পেয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার। দৈনিক যুগান্তর, জামানত ছাড়াই নিয়েছে 19,349 কোটি টাকা ইসলামী ব্যাংকে, ভয়াবহ ঋণ জালিয়াতি। তিতুমির কলেজ শিক্ষার্থীদের অবরোধ, অন্তহীন ভোগান্তি। কালের কণ্ঠ, অদৃশ্য খরচে মহাদামি সৌর বিদ্যুৎ, সড়কের সঙ্গে রেল পথ অবরোধ। দৈনিক ইত্তেফাক, নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, গঠন হচ্ছে ঐক্যমত্যের সরকার, তিতুমির তুলকালাম থামছে না। আমাদের সময় নিরাপত্তা ঝুঁকিতে, নিরাপত্তা বাহিনী, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। মানব জমিনের শিরোনাম, 13 জেলায় বিএনপিতে নতুন কমিটি, আরও পরিবর্তন আসছে। হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিপুল অর্থ ব্যয় করছে। দৈনিক জনকণ্ঠ, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টা। খবরের কাগজ, দুর্নীতির বেশি অভিযোগ রাজনীতিকদের বিরুদ্ধে। দেশ রূপান্তর, ভোগান্তি দিয়ে সরলেন শিক্ষার্থীরা, কৌশল পাল্টে সাদা পোশাকে পুলিশ। দৈনিক করতোয়া, সড়কের ভোগান্তি রেলে, হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টিতে বিপুল অর্থ ব্যয় করছে, প্রধান উপদেষ্টা বললেন। কালবেলা শিরোনাম, আগে ভাগে ছুটছে জামায়াত, ক্যান্সার ঝুঁকি থেকে বাঁচাতে পারে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস। দৈনিক ইনকিলাব, প্রশাসনের চতুর্মুখী লড়াই, নির্বাচনের পথে বাংলাদেশ। আমার দেশ, গর্ত থেকে গলা বের করছে আওয়ামী লীগ, ট্রেন ও বাস চলাচল বন্ধে যাত্রীদের চরম ভোগান্তি, তিতুমির শিক্ষার্থীদের আন্দোলন, নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ডক্টর ইউনূসের হুঁশিয়ারি। রূপালী বাংলাদেশ, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টা। আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করব, কিন্তু তার আগে একটু তিতুমির নিয়ে কথা বলতে চাই। যদিও সাময়িক অবসান হয়েছে টেনশনের, 7 দিনের কর্মসূচি তারা প্রত্যাহার করেছেন। যে পত্রপত্রিকাগুলো যে শিরোনাম করে, তার দিয়ে একটা শিরোনাম আবার আপনাকে পড়ে শোনাই। প্রথম আলোর শিরোনাম, তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি। যুগান্তর আপনাদের পত্রিকার শিরোনাম, তিতুমির কলেজ শিক্ষার্থীদের অবরোধে অন্তহীন ভোগান্তি। ইত্তেফাক শিরোনাম করেছে, তিতুমিরের শিক্ষার্থীদের রেল সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা। এবং আরেকটি শিরোনাম বাংলাদেশ প্রতিদিনের, তিতুমিরের তুলকালাম থামছে না। এই যে 7 দিন তো থামলো, আসলে কি থামলো? ধন্যবাদ। আমি তিতুমিরের ব্যাপারটা সুনির্দিষ্টকরণের আগে আমি একটু সাধারণভাবে শিক্ষার ব্যাপারটা একটু বলতে চাচ্ছি। যে শিক্ষার ক্ষেত্রে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটাতে দেখা যাচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীরা তারা বইমুখী হচ্ছে না, লেখাপড়ায় জ্ঞান অর্জন, প্রজ্ঞা অর্জনের মুখী না হয়ে অন্য পথে হাঁটছে। এটা কি অন্য কোনো প্রলোভন নাকি? এটা সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে যে এই সৃষ্টিটা হচ্ছে এই কারণে যে আমাদের দেশের মধ্যে যে একটা শিক্ষা ব্যবস্থা কিভাবে মানে অগ্রসর হবে বা সেই রকম কোনো একটা সুস্পষ্ট নির্দেশনা এবং নীতিমালার অভাব। জাতীয় শিক্ষানীতি বহু বছর নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যেগুলি হচ্ছে যে এই গত সরকারের আমল থেকেও আমরা এটা লক্ষ্য করেছি যে শেখ হাসিনার যে সরকার ছিল, শিক্ষামন্ত্রী ছিলেন যেনারা, ওনারা যে ধরনের শিক্ষানীতি করেছেন সেটাও বারবার গিনিপিগের মতো পরিবর্তন করা হয়েছে। এটা আমি বলবো যে শুধু
পাঠ্যক্রম না, বাট অলসো দি সার্বিক যদি আপনি বলেন যে শিক্ষার ম্যানেজমেন্ট, যে ইউনিভার্সিটি কয়টা হবে, কি হবে না হবে, সেটার যে একটা সুস্পষ্ট রুলস রেগুলেশন। কিন্তু তার বাইরে তো বোধ করে যত্রতত্র বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তো আমি এই জিনিস যত্রতত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে, ক্যাম্পাস ছিল না, যেগুলি প্রাইভেটের ক্ষেত্রে যদি বলেন। আর এখানে এখন রিসেন্ট যে ট্রেন্ড দেখা যাচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও সব কলেজগুলি, বিশেষ করে 7 কলেজের দাবিটা যখন আপনি মেনে নিলেন, এখন তিতুমিরের দাবি করছে। তিতুমিরের দাবিটা যদি মেনে নেন তাহলে বাংলাদেশের যতগুলি আছে, ইডেন কলেজ বলেন, ঢাকা কলেজ বলেন, সবাই বিশ্ববিদ্যালয় কলেজ বলেন, সবাই কিন্তু বিশ্ববিদ্যালয় চাইবে। সুতরাং এটা কেন হচ্ছে? যে সুস্পষ্ট নীতিমালার অভাবে হচ্ছে, এবং সরকারগুলি এই কাজগুলি পরিচালনা করছে ইমোশন দ্বারা বা কোনো একটা পরিস্থিতির দ্বারা। যদি এই জিনিসটা না থাকতো তাহলে কিন্তু হতো না। তা আমি শুধু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলবো না, আমি বলবো যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থাটার মধ্যে একটা মানে এখান থেকে মানুষের যে যদি পাঠ্য বই যে বারবার পরিবর্তন করা হচ্ছে, এবং পরিবর্তনগুলিতে যে ধরনের কন্টেন্ট দেওয়া হচ্ছে, এবং এটা গত আমলে যে ধরনের শিক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটা পরে টেকসই হয় নাই, এখন যেটা নেওয়া হচ্ছে সেটার মধ্যে ভুল ত্রুটি নানা রকম প্রশ্ন আসতেছে। আমি বলছি যে এটা কিন্তু হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা সুচিন্তিত নীতিমালার অভাবে, শিক্ষা সংস্কারের অভাবে। মানে মানুষ করে আমি শ্রদ্ধা রেখে আপনাকে বলছি, শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, তিতুমিরের শিক্ষার্থীরা, ধরা যাক আন্দোলনের যৌক্তিকতা আছে বা ধরে নিলাম, কিন্তু তাদের যে তারা কি এই সময় অনুধাবন করতে পারছেন না যে ব্যস্ততম এরকম একটা শহরে, রাজধানী শহরে দিনের পর দিন যদি আমি রাস্তা বন্ধ করে আন্দোলন করি, এবং গতকাল দেখা গেল যে রেল লাইনের উপরে তারা চেয়ার নিয়ে বসে আন্দোলন করছে, তো এই যে আন্দোলনের যে প্রক্রিয়া বা আন্দোলনের বিষয়বস্তু, এটা কি একটু পরিবর্তন হতে পারে না? এটা হইলো, আমি বলবো যে এটা একটা ধারাবাহিকতার ফল, ধারাবাহিকতার ফলশ্রুতি। এবং আমি বলবো যে কিছু এই যে সরকার পরিবর্তন বা এই বিপ্লবের মাধ্যমে যে নতুন ব্যবস্থাপনা বা নতুন বাংলাদেশ, সেটা আসার পর থেকে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আন্দোলন, যদি ব্যাংকিং সেক্টর যান, সরকারি কর্মচারী যান, এবং যেখানেই যান না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এবং এগুলির বেশিরভাগ অযৌক্তিক, বেশিরভাগ তাদের মানে শ্রেণী স্বার্থের কথা বলা হলেও আদতে সামগ্রিক বিচারে সেটা শ্রেণী স্বার্থও না, রাষ্ট্রের স্বার্থও না। শুধু এই জিনিসগুলির ক্ষেত্রে যে একটা সুচিন্তিত কার্যক্রম পরিচালনা করা, সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। তো আমি যেটা বলবো যে তিতুমির কলেজেরটা যদি সুনির্দিষ্ট করেন, তাহলে আমি বলবো সেটা একটা এথনোসেন্ট্রিক হলো যে আমারটাকে আমার কাছে বড়, আমার আরেকজনের কলেজটাকে আমি আমার নিজের প্রয়োজন নিয়ে আসি। তো সেটা তো ওনারা যেমন ধরে যে কালকে যে আন্দোলনটা পরশুদিন দেখলাম ব্যানার ধরলাম, বারাসাত, তিতুমিরের কোথায় জন্ম, কোথায় কি ব্যাপার, এই সামগ্রিক বিষয় তারা নিয়ে আসছে। এখন তার একটা কলেজের একটা ইতিহাস ঐতিহ্য নিয়ে এসে তারা আন্দোলনটা করছে, এবং আন্দোলনটা আস্তে আস্তে ভায়োলেন্টের উপর নিচ্ছে। নট অনলি যে পিসফুল রয়েছে তা নয়, এই যে রাস্তা বন্ধ করছে সেটাতে মানুষের দুর্ভোগ হচ্ছে। সবচেয়ে বড় কথা, ট্রেন রেল যোগাযোগ দেশের সাথে সংযোগ বিচ্ছিন্ন করেছেন। সুতরাং এটা একটা দাবি আদায়ের যে স্বাভাবিক শান্তিপূর্ণ আন্দোলন, এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে সরকার যেটা যৌক্তিক কোনো একটা কমিটি গঠন করা, কমিশন গঠন করে চিন্তা ভাবনা করে একটা রিপোর্ট দেবে, সেই ধরনের না আমরা বলছি সেটা মেনে নিতে হবে। তো তাহলে আপনি এটা যদি মেনে নিচ্ছেন তাহলে সেটা হচ্ছে। তা আমি বলছি যে এটার জন্য যে একটা সুস্পষ্ট নীতিমালা আপনি যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমি চিন্তা করব, আমি বলবো যে শিক্ষা ব্যবস্থাটা হলো একটা জাতির মেরুদণ্ড, এটা বলার অপেক্ষা রাখে না। এবং শিক্ষা ব্যবস্থাই আগামীর বাংলাদেশ শুধু না, যে কোনো দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমাদের এই অঞ্চল শুধু বাংলাদেশ না, ইস্ট এশিয়ার ইস্টের দেশগুলি জ্ঞান বিজ্ঞানে যত অগ্রসর ছিল, ইরান থেকে শুরু করেন মধ্যপ্রাচ্য, পারস্য, এশিয়া, এমনকি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বিদ্যা অর্জন করতে চাই চীন ইজ এ ওরিয়েন্টাল কান্ট্রি। তো এখন দেখা যাচ্ছে সেই সব কিছু পিছনে ফেলে পশ্চিমারা এগিয়ে যাচ্ছে। তার কারণটা কি? তারা শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে এবং প্রযুক্তিতে তারা বেশি বিনিয়োগ করছে। তো এই জায়গাগুলিতে আমরা বিনিয়োগ এবং সুচিন্তিত নীতিমালা এবং অ্যালোকেশন, এই কোনো কিছু যদি আমরা নজর না দিই, তাহলে আমরা একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে দেশটাকে ফেলে দিয়ে যাচ্ছি।
তো আমি বলবো যে তিতুমিরের আন্দোলনটাকে আপনি আলাদাভাবে দেখবেন না, এটাকে আপনি আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার চিত্রের আঙ্গিকে দেখতে হবে। এবং আমি মনে করি ইমিডিয়েটলি একটা শিক্ষা কমিশন গঠন করা উচিত। শিক্ষার সংস্কার অন্যান্য সেক্টরে যেমন সংস্কার করছেন, আমি শিক্ষার ক্ষেত্রে সংস্কার করা প্রয়োজন। এবং আমি এই ব্যাপারে আমি শুধু আমার নিজের মতামত না, আমি অনেক সিনিয়র বিশেষজ্ঞ যারা শিক্ষাবিদ তাদের সঙ্গেও ব্যক্তিগতভাবে অনানুষ্ঠানিক কথাবার্তা বলেছি। প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী উনিও এই বিষয়ে, আমি কিছুদিন আগে আমাদের যুগান্তর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে গিয়েছিলেন, ওনার সঙ্গে কথা বলার পরে উনিও এই মতামত দিলেন যে শিক্ষা ব্যবস্থাটাকে যদি মানে প্রয়োজনীয়, যুগোপযোগী, রেডিক্যাল না, র্যাপিড না, প্রয়োজনীয়, যুগোপযোগী এবং যেটা ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবে সেই ধরনের সংস্কারের জন্য দ্রুত একটা কমিশন গঠন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আশা করি আপনি যে প্রস্তাব রাখলেন, প্রত্যাশা দিলেন, সেটাই খুব জরুরি, তার কোন শিক্ষার কোনো বিকল্প নেই। মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি যে ইত্তেফাকের শিরোনামটাই যদি আপনাকে পড়ে শোনাই, নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, এ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নৈরাজ্য সৃষ্টি করতে শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা বিপুল অর্থ ব্যয় করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ। আমি বলবো যে যে কোনো দেশের মানে রাষ্ট্রের যে কোনো সরকার, অন্তর্বর্তী সরকার হোক, গণতান্ত্রিক সরকার হোক বা যে কোনো সরকারই হোক, একটা প্রধান দায়িত্ব হলো তার নাগরিকের নিরাপত্তার বিধান নিশ্চিত করা। এবং এই নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য এক নম্বর অস্ত্র হলো আইন শৃঙ্খলা বাহিনী, এতে কোনো সন্দেহ নাই। এবং আইন শৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণে এটা হবে সেই ব্যাপারেও কোনো সন্দেহ নাই। এবং এটাই তাদের দায়িত্ব, যেতে যারা বিশৃঙ্খলা করে, যারা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে। সেই হিসাবে এখনকার পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে এবং যে অবস্থাটা বিরাজ করছে, সেই প্রেক্ষাপটে মাননীয় প্রধান উপদেষ্টা জিনিসটাকে উপলব্ধি করে এটা বলছেন আমার ধারণা। কিন্তু আমি সেটার সঙ্গে এটাও বলবো যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন যদি না থাকে, আপনার একটা বল প্রয়োগের মাধ্যমে, ওনার সরকারও এটা বলে যে একটা সব কিছুর সমাধান করা যায় না। এটা যে কোনো একটা ক্লেশের মধ্যে যান, আপনি যখন হিল ট্যাক্সে গোলমাল চলে, আমরা একদিকে যেমন বলি যে আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনী পদক্ষেপ নেবে, আরেকদিকে বলি যে তাদের সাথে আলাপ আলোচনা করে একটা রিকনসিলিয়েশন প্রসেস যান, কি সমস্যাটা হচ্ছে, উদ্ভূত সমস্যাটার ব্যাপারে আলাপ আলোচনা করেন। বাট অ্যাট দ্য সেম টাইম বল প্রয়োগটাকে পরিহার করাও কিন্তু একটা নিরাপত্তার বড় মানে কম্পোনেন্ট। তো আমি বলবো যে এক নম্বর প্রায়োরিটি মানুষকে নিরাপদ রাখা, যাতে সে নিরাপদে সে মানে একটা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এখন এটার এই সুযোগে আপনি ধরেন পলিটিক্যাল বলেন আর আদার ইনস্টেবিলিটির সুযোগে অন্যান্য অপরাধও বেড়ে যায়, যেমন ধরেন যে ছিনতাইকারী বেড়ে যায়, কিংবা ধরেন খুন খারাপি বেড়ে যায়, জেনারেল ক্রিমিনাল খুন খারাপি, নট যে পলিটিক্যাল টার্গেটেড সেটাও না। তো আমি সেটা বলবো যে এই ক্ষেত্রে, কারণ এই যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকগুলি অনেক সময় ব্যস্ত থাকে পলিটিক্যাল ওইটাকে দমন করার স্বার্থে। তো এই জন্যে আমি বলছি যে একটা বাংলাদেশের মতো একটা সোসাইটি, একটা ডেন্সলি পপুলেটেড সোসাইটি, শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে একটা দেশের নিরাপত্তা নিশ্চিত করা মানে আমাদের দেশের মতো দেশে, এখানে তো ছোট জনগোষ্ঠী না, বিপুল জনগোষ্ঠী, এই বিপুল জনগোষ্ঠীকে যদি ইনভলভ করেন যে তাহলেই সম্ভব, সেটাই আমি বলতে চাচ্ছি। একটা কথা আছে, যে যায় লঙ্কা সেই হয় রাবণ, মানে এটা খুব প্রচলিত কথা। তো আজকে শিরোনামটা পড়ে আমার কাছে মনে হলো যে সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদের অনিয়ম। তো আমরা কেন শিরোনামটি পড়লাম, আমরা উপদেষ্টাদের বা যে পরিবেশটা তৈরি হলো সেখানে কিন্তু আমরা এরকম শিরোনাম দেখতে চাই না, যে ওনারা নিয়ম নীতির মধ্যে থাকবেন, তাদের নিয়ে যেন এরকমের কোনো অনিয়মের খবর না হয়। তো এটাকে কি বলবেন আপনি? এটা আমি গর্বটা বলবো না, এই কারণে যে আমাদের কিছু কিছু উপদেষ্টা আছেন যারা খুব নীতিনিষ্ঠ এবং সেখানে আছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা, এর আগেও তিনি উপদেষ্টা যখন ছিলেন, তখন দেখা যাচ্ছে যে উনি যখন উপদেষ্টা থাকাকালে, যদিও উপদেষ্টা থাকাকালে সমস্ত ব্যক্তিগত এবং অন্যান্য গাড়িও সরকার প্রোভাইড করে থাকে, কিন্তু উনি যখন ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার করেছেন,
সেটা আমি ওনার একটা ফেসবুক পোস্টেও দেখেছি যে ব্যক্তিগত কাজে যখন গাড়ি ব্যবহার করেছেন সেটার তেলের খরচ, ড্রাইভার খরচ, অন্যান্য খরচ উনি ব্যক্তিগতভাবে পরিশোধ করেছেন এবং সেটা পরিশোধ করতে গিয়ে স্লিপ তিনি রেখে দিয়েছেন, শেয়ার করেছিলেন। সেটা পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়েছে, কারণ এই ধরনের প্রভিশনই ছিল না কিভাবে পরিশোধ করতে হবে। তো সেটা তখন তার জন্য একটা আইন করে এটা করেছে। এটা কিন্তু একটা দৃষ্টান্ত। তো এখন ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার এইবারও আছেন, আশা করি ওনার সেই ধারা অব্যাহত আছে। কিন্তু অন্যরা যারা আছে এখানে তো মিক্সড উপদেষ্টারা, যে সবাই যে একই বয়সের, একই চিন্তার, একই ভাবধারার তা তো নয়। এখানে এক ছাত্র আছে, এখানে অন্যান্য এনজিও কর্মীরা আছে। না, তবে একটা জিনিস, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা এই ধরনের সংবাদ শিরোনাম দেখতে চাই না। এটা তো অবশ্যই না, অবশ্যই না, কারণ একটা উপদেষ্টা যদি এই কাজ করেন তাহলে দেশের আস্থাটা রাখবো কার কাছে রাখবো। একেবারে শেষের দিকে খবরের কাগজে শিরোনাম হয়েছে, আপনি নিশ্চয়ই পড়েছেন, দুর্নীতির বেশি অভিযোগ রাজনীতিকদের বিরুদ্ধে। এটা আমি গতকালও শুনেছিলাম যে সব বেশিরভাগ অভিযোগ আমলাদের বিরুদ্ধে। আমলা দ্বিতীয় হচ্ছে আমলা, হ্যাঁ হ্যাঁ, এখানে বলা হচ্ছে দ্বিতীয় আমলা। কিন্তু গত আমলে যেটা এসেছিল যে যারা বাড়ি করেছে এই যে কোথায় কানাডায়, বেগমপাড়ায়, অন্যান্য জায়গায়, সেগুলো সব আমলাদের বাড়ি। কিন্তু এখন দেখছি পলিটিশিয়ানরাও সেখানে যুক্ত হচ্ছে। তো আমার মনে হয় যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেওয়ার জন্য যে ধরনের কার্যক্রমগুলি পরিচালনা করা দরকার, এইটা হলো সবচেয়ে উপযুক্ত সময়। যেহেতু ওনারা রাজনীতিবিদরা এখন ক্ষমতায় নাই, ওই যে বলেন না বেড়ায় ক্ষেত খায়, বেড়ায় যদি ক্ষেত খায় তাহলে সেটাই তো। হ্যাঁ, সুতরাং রাজনীতিবিদদেরও এখন একটা পরিবর্তনে আসার সময়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল আবারও কথা হবে। খোদা হাফেজ।